রক্ষায় এবং জামাত শিবিরের রাষ্ট্রবিরোধী নীলনকশা ঠেকাতে আওয়ামী লীগ এবং বিএনপি একসাথে আন্দোলনে নামতে যাচ্ছে। ফখরুলের কণ্ঠ ছিল অস্বাভাবিক দৃঢ় এবং সতর্কতা বার্তামূলক। কবি রেজভী বললেন, শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেলা উচিত হয়নি। আপনারা ইতিমধ্যে বাংলাদেশের যারা গণমাধ্যম দেখেন, আমি যদিও বাংলাদেশের গণমাধ্যম দেখি না, আপনারা দেখেছেন, হয়তো জেনেছেন। প্রশ্ন হলো, কয়েকটা বিষয় আজকে আমার মাথায় আসবে, আমি একটু আপনাদের সাথে শেয়ার করি। আজকে যারা আমার ফেসবুক পেজে আছেন তারা আমি কিছু পোস্ট করেছি, দেখেছেন হয়তো তারা। এনসিপি, জামাত এবং বিভিন্ন ইসলামী দল থেকে সংখ্যানুপাতিক হারে, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের যে দাবি তোলা হচ্ছে এবং দাবিকে জোরালো করা হচ্ছে, সেই দাবির প্রেক্ষাপটে বিএনপি এক ধরনের একা হয়ে পড়ছে কিনা, বিএনপির এই পরিস্থিতিতে করণীয় কি? প্রিয় দর্শক, আপনাকে স্বাগতম নতুন একটি নিউজে। প্রিয় দর্শক, বাংলাদেশের নির্বাচন প্রেক্ষাপটে যে পরিস্থিতি সে দাঁড়িয়েছে তারই আলোকে হাজির হলাম কয়েকটি ভিডিও নিয়ে। আপনারা ইতিমধ্যে ভিডিওর অংশবিশেষ দেখেছেন, অংশবিশেষ দেখেই বুঝতে পারছেন আজকে ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, তাই বলবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন বাংলাদেশের এই মুহূর্তের পরিস্থিতি। প্রিয় দর্শক, চলুন ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি ধারাবাহিকভাবে দেখে আসি। ধন্যবাদ সবাইকে। এনসিপি, জামাত এবং বিভিন্ন ইসলামী দল থেকে সংখ্যানুপাতিক হারে, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের যে দাবি তোলা হচ্ছে এবং দাবিকে জোরালো করা হচ্ছে, সেই দাবির প্রেক্ষাপটে বিএনপি এক ধরনের একা হয়ে পড়ছে কিনা, বিএনপির এই পরিস্থিতিতে করণীয় কি, সেটা নিয়ে চতুর্দিকে আলোচনা শুরু হয়েছে এবং বিএনপি নেতারাও বিভিন্ন রকমের কথা বলছেন। বাংলাদেশে আদৌ কি সংখ্যানুপাতিক নির্বাচনের বাস্তবতা রয়েছে, নাকি যে দলগুলো সংখ্যানুপাতিক নির্বাচনের দাবি করছে তাদের আসলে বাংলাদেশের ৩০০ আসনে ভোট নেই? কিছু কিছু জায়গায় নির্দিষ্ট দু একটা জেলায় ভোট ব্যাংক রয়েছে, একমাত্র জামাত ছাড়া সারা দেশে কোনো রাজনৈতিক দলেরই ভোট নেই। সেই রকম অবস্থাতে জামাতেরও হয়তো ১০-১৫টা আসনে বিজয়ী হয়ে আসার অবস্থান রয়েছে। বাকি আসনগুলোতে যে ভোট রয়েছে সেই সমস্ত ভোট এক জায়গায় করে মোট ভোটের অনুপাতে যে সরকার গঠন কিংবা সংসদ সদস্য নির্ধারণ যে পদ্ধতির কথা তারা বলছে, সেই পদ্ধতি আদতে কেন চাওয়া হচ্ছে সেটা তো একেবারে দিনের আলোর মতো পরিষ্কার। কিন্তু এই মুহূর্তে বিএনপি কি করবে? আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগ ভোটে না যায়, বিএনপি যদি একা ভোট করে, তার বিরুদ্ধে যদি সমস্ত দল একজোট হয়ে নির্বাচন করে, তাহলে পরিস্থিতি কি হবে? আর সরকার শেষ পর্যন্ত তাদের যে প্রিয় দল হিসেবে পরিচিত এনসিপি কিংবা জামাতের সঙ্গে সখ্যতা, কিংবা ইসলামী আন্দোলনের সঙ্গে সখ্যতা, কিংবা ইসলামিক গোষ্ঠী হেফাজত ইসলামের সঙ্গে সরকারের সখ্যতা, এই সখ্যতার পরিপ্রেক্ষিতে সরকার কি শেষ পর্যন্ত বিএনপিকে বাইপাস করে সংখ্যানুপাতিক হারে নির্বাচনের দিকেই, সেই পদ্ধতিতে নির্বাচনের দিকেই যাবে? বিএনপি কি পেরে উঠবে এই ইস্যুতে? সেই আলোচনাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.tv, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম, সংখ্যানুপাতিক নির্বাচনের দাবি জানানো হচ্ছে এনসিপি এবং জামাত থেকে, সাথে ইসলামী আন্দোলন রয়েছে। ইসলামী আন্দোলনের অবস্থান তো আমরা জানি যে বরিশাল, পটুয়াখালীর দু একটা জায়গায় ছাড়া তাদের অবস্থান কতটা সেটা তো একেবারে পরিষ্কার। জামাতের অবস্থান সারা বাংলাদেশেই রয়েছে, কিন্তু হয়তো বেশ কিছু আসনে, সাতক্ষীরা, চাঁপাইনবাবগঞ্জ, এরকম বেশ কিছু জায়গায় জামাতের আধিপত্য রয়েছে, যে আধিপত্যের ফলে হয়তো তারা একেবারে চোখ বন্ধ করে ১০-১৫টা আসনে যদি এখনকার যে জনপ্রিয়তা সেটা যদি অক্ষুণ্ণ থাকে, তাহলে ১০-১৫টা আসনে বিজয়ী হয়ে আসার সম্ভাবনা রয়েছে। বাকি যে বিশাল অঙ্কের সংসদীয় আসন, ৩০০ আসনের মধ্যে বাকি যে ২৮০-৯০টা আসন, সেই ২৮০-৯০টা আসনে পেরে না ওঠার পরিপ্রেক্ষিতেই জামাতের কৌশল এবং সাথে এনসিপির কৌশল। এনসিপি বাংলাদেশের ৩০০ আসনের কোনো জায়গাতেই নির্বাচিত হয়ে আসার সম্ভাবনা নেই এই মুহূর্তে। জনপ্রিয়তার যে বিচার, সাম্প্রতিক সময়ে ইকোনমিস্ট থেকে একটা জরিপও প্রকাশ পেয়েছে, সেখানে বলা হচ্ছে যে এনসিপি আগামী নির্বাচনে হয়তো সারা দেশে ৫% জনপ্রিয়তা অর্জন করতে পারে, সর্বোচ্চ এর বাইরে যেতে পারবে না। সেক্ষেত্রে ধরে নেওয়াই যায় যে এই দলগুলো সংখ্যানুপাতিক নির্বাচনই চাইবে। যদি ৫% তারা
ভোট পাই, সারা দেশের ভোট একত্রিত করে যদি 5% ভোট পাই, তাহলে 5%-এর ক্ষেত্রে কয়টা সংসদ সদস্য পাওয়া যায়, সেইভাবে যদি একটা না পাওয়ার চাইতে অন্তত 2টা পাওয়া মেলা ভালো, মেলা লাভজনক, এইভাবে যদি হিসাব করা হয়, সারা দেশে বিএনপির ভোট যদি ধরে নেওয়া যাক যে 40% ভোট হলো, জামাতের ভোট যদি 10% ভোট হয়, কিংবা 8%, 7%, 8% ভোট হয়, তাহলে সেই অনুপাতে বিএনপি যতগুলো সিট পাবে, সেই অনুপাতে জামাতকে অত পার্সেন্ট সিট দেওয়া, এই ব্যাপারগুলো ছোট দলগুলো, অপেক্ষাকৃত কম সংসদে জিতে আসতে পারার মতো দলগুলোর জন্য লাভজনক। আর লাভজনক বলেই এনসিপি, জামাত, ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদ, এবি পার্টি যাদের অস্তিত্বই প্রেসিডেন্ট সেক্রেটারি নির্ভর, এরকম দলগুলো চাইবেই সংখ্যানুপাতিক হারে নির্বাচনের প্রথা চালু হোক, যেন তারা সারা দেশের ভোট, ওয়ান কাইন্ড অফ প্রেসিডেন্ট ইলেকশন, যে সারা দেশের ভোট একসাথে গণনা করে যারা সব থেকে বেশি ভোট পাবে তারা বেশি সংসদ সদস্য পাবে, যারা তার চাইতে কম ভোট পাবে ওইভাবে যে এতটা ভোট পেলে এতজন সংসদ সদস্য পাওয়া যাবে, এর দ্বিগুণ ভোট পেলে এতজন পাওয়া যাবে, এইভাবে যেভাবে হয় আর কি, খুবই সহজ ক্যালকুলেটরে হিসাব করা, সেই হিসাবেই তারা ভোট চাইছে। কিন্তু বিএনপির বাস্তবতা কি? বিএনপির বাস্তবতা হচ্ছে যে যখন আওয়ামী লীগ অনুপস্থিত, তখন সংখ্যানুপাতিক নির্বাচনে যদি এই সিস্টেমে যদি যায় বিএনপি, তাহলে বিএনপির ক্ষতি হবে। সংসদীয় যে পদ্ধতি, 300 আসনে আলাদা আলাদা ভোট, এবং সেখানে একটা বড় ব্যাপার আছে, সংখ্যানুপাতিক নির্বাচনের ক্ষেত্রে আমি যে আসনে ভোট দেব, সেই আসনে এমপি কে হবে সেটা আমি আগে থেকে জানবো না, সংখ্যানুপাতিক হিসাবে যদি আমি ধরি। আর যদি সংসদীয় বর্তমান ধারায় নির্বাচন হয়, তাহলে আমি জানবো আমার আসনে এমপি কে, সুতরাং সেই এমপিকে আমার পছন্দ কি পছন্দ না, সেই ব্যক্তির ইমেজের উপরে নির্ভর করেও আমি অনেক সময় ভোট দেব। নানা ব্যাপার রয়েছে। বিএনপি কোনোভাবেই সংখ্যানুপাতিক নির্বাচন করবে না, এবং বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ আজকে গতকালকে একটি অনুষ্ঠান শেষে রাতে মন্তব্য করেছেন, যেটা ইসলামী আন্দোলনের সমাবেশ থেকে গতকালকে সংখ্যানুপাতিক নির্বাচন না হলে নির্বাচন হতে দেওয়া হবে না, এরকম হুঙ্কার দেওয়া হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে সালাউদ্দিন আহমেদ বেশ কিছু মন্তব্য বেশ কয়েকটা গণমাধ্যম বিভিন্নভাবে তুলে এনেছে। একটি গণমাধ্যম বলছে, আপনারা দেখে নিতে পারেন, একটি গণমাধ্যম বলছে নির্বাচন বিলম্বিত বা না হওয়ার জন্য পিআর পদ্ধতিতে নির্বাচন চাওয়া হচ্ছে, অর্থাৎ নির্বাচন বানচাল করা অথবা নির্বাচন বিলম্বিত করা, এই কারণেই পিআর পদ্ধতিটাকেই সংখ্যানুপাতিক পদ্ধতি বলা হচ্ছে, সেই পদ্ধতির কথা সবাই বলছে। আবার সময় টেলিভিশন বলছে বাংলাদেশে পিআর পদ্ধতিতে নির্বাচন সম্ভব নয়, সালাউদ্দিন আহমেদের মতামত। আরেকটি গণমাধ্যম বলছে সংখ্যানুপাতিক পদ্ধতিতে ভোটের দাবিকে জাতীয় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হিসেবে দেখছে বিএনপি। আরেকটি গণমাধ্যম বলছে যারা পিআর পদ্ধতি চাচ্ছে তাদের উদ্দেশ্য নির্বাচন বানচাল করা, অর্থাৎ এই যারা দাবি তুলছে তাদের উদ্দেশ্য আদতে নির্বাচন যেন দেশে না হয়, অর্থাৎ এনসিপিকে টার্গেট করে এই কথাটা বলা হচ্ছে, যে এনসিপি মূলত চায় যে নির্বাচন না হোক, প্রফেসর ইউনূসের সরকারই থাক, যেন তারা এখন যেভাবে এক ধরনের রাজত্ব কায়েম করতে সক্ষম হয়েছে সেটা যেন অক্ষুণ্ণ থাকে। সালাউদ্দিন আহমেদ যেটা বলার চেষ্টা করলেন সেটা হচ্ছে যারা সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের কথা বলছেন তাদের একটি উদ্দেশ্য আছে, যারা স্থানীয় সরকার আগে নির্বাচন চাচ্ছেন তাদের আরেকটি উদ্দেশ্য রয়েছে, আর উদ্দেশ্যগুলো হচ্ছে হয় নির্বাচন বিলম্বিত করা, না হয় বাংলাদেশে নির্বাচন না হওয়া। এটা তাদের উদ্দেশ্য হতে পারে, তবে এদেশের মানুষ ঐক্যবদ্ধ আছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছেন সংস্কার এবং বিচার চলমান প্রক্রিয়া, তারা পিআর পদ্ধতিতে নিম্নকক্ষ তথা জাতীয় সংসদের নির্বাচন চায়, সেটা তাদের রাজনৈতিক অবস্থান, কিন্তু বাংলাদেশের বাস্তবতায় এবং ঐক্যমত্য কমিশনে যা আলোচনা হয়েছে পিআর পদ্ধতিতে নির্বাচনের বিষয়ে ঐক্যমত হয়নি। বাংলাদেশের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচনের ইতিহাস নেই উল্লেখ করে সালাউদ্দিন বলেছেন আনুপাতিক নির্বাচন এদেশের জন্য প্রযোজ্য নয়, যেখানে প্রযোজ্য সেখানেও অনেক জটিল অবস্থা। এমন নির্বাচনের ক্ষেত্রে সংশ্লিষ্ট আসনের ভোটাররা জানবেন না কে তাদের এমপি হবেন, যেটা প্রথমেই বলছিলাম। এমপিদের কাছে তারা যে যাবেন নির্ধারিত কোনো ব্যক্তিকে খুঁজে পাবেন না তারা। দেশের গণতান্ত্রিককামী মানুষ স্থানীয় নির্বাচনের জন্য নয়, স্থানীয় নির্বাচন আগে হওয়া প্রসঙ্গে তিনি বলেছেন যে দেশের গণতন্ত্রকামী মানুষ স্থানীয় নির্বাচনের জন্য নয়, জাতীয় সংসদ নির্বাচনের জন্য সংগ্রাম করেছেন। আমার মাথায় আসবে, আমি একটু আপনাদের সাথে শেয়ার করি। আজকে যারা আমার ফেসবুক পেজে আছেন তারা আমি কিছু পোস্ট করেছি, দেখেছেন হয়তো তারা। আমার একটা প্রশ্ন তৈরি হয়েছে মনের মধ্যে যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের হাল কি বিএনপি ধরেছে কিনা। একটা বিষয় খেয়াল করেন,
যে দাবিগুলো আওয়ামী লীগের ছিল সেই দাবিগুলো এখন বিএনপি করছে। কি দাবি? এক, সংবিধান সংশোধন করা যাবে না। যখন ছাত্ররা বা অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান পরিবর্তনের চিন্তা করছিল তখন তারা এই কথা বলছে। দুই, প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপুকে অপসারণ করা যাবে না। এটিও কে বলছে? বিএনপি। 3 নম্বর, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না। 4 নম্বর, ছাত্রলীগকে নিষিদ্ধ করা ঠিক হয়নি। 5 নম্বর, শেখ মুজিবের ছবি সরানো উচিত হয়নি বা ঠিক হয়নি। আর 6 নম্বর, দ্রুত নির্বাচন। বিএনপির এই 6টি দাবির পর আপনার কাছে কি মনে হয় যে এটি বিএনপি নাকি আওয়ামী লীগের দাবি? আচ্ছা, কালকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদি দাবি করেন যে আমরা এই সরকারকে মানি না, অথবা শেখ হাসিনাকে এভাবে ক্ষমতা থেকে সরানো উচিত হয়নি, বরং তাকে আবার ক্ষমতায় বসিয়ে দেন, আমার মনে হয় এরকম দাবি করা তাদের জন্য অমূলক হবে না, করেও বসতে পারেন। একটা দেশে 15টা বছর যে জুলুম নির্যাতন জেনোসাইড চালালো, একটা স্বাধীন দেশে যেভাবে মানুষকে নির্মমভাবে হত্যা করে, গুম করে, মেরে আয়না ঘরে পাঠিয়ে মানুষকে একটা শেকলে আটকে দিয়ে 15টা বছর জুলুম করলো, এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলো বা এই জুলুমে ক্ষতিগ্রস্ত শুধু না, নির্যাতিত হলো জিয়া পরিবার, জামাতের 4-5 জন নেতার ফাঁসি এবং জিয়া পরিবার। সেই দলটির যুগ্ম মহাসচিবরা দাবি তুলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ঠিক হয়নি, চুপুকে অপসারণ করা ঠিক হবে না, তারপর শেখ মুজিবের ছবি সরানো ঠিক হয়নি। এই যে দাবিগুলো করছে, এখন কি মনে হচ্ছে যে বিএনপি আর আওয়ামী লীগ কোনো দুটো দল নাকি একটা দল মনে হচ্ছে? বলেন তো। আমার বিএনপির ভাইরা বলবে, মাসুম ভাই এসব কি বলছেন, আগে তো ভালো ছিলেন। আমি আপনাদের বলছি না যে আমি আসলে কোনো দলের না। আওয়ামী লীগের বিরুদ্ধে বললে আওয়ামী লীগের ভাইরা কষ্ট পেয়েছেন, এখন তারা হয়তো খুশি হচ্ছেন। কিন্তু প্রশ্ন হলো, দেশটাকে নিয়ে একটু কথা বলা উচিত, আর আপনাদের কথা শোনা উচিত। দেশটা তো আমার আপনার সবার। বিএনপি যা করছে বা যে বিএনপি যা বলছে, এগুলো কি বিএনপির কথা নাকি এগুলো ভারত এবং হাসিনার কথা? ডক্টর হাসান মাহমুদ, যাকে বলা হতো বিএনপি জামাত বিষয়ক মন্ত্রী, সকালে উঠেই টেলিভিশনের ক্যামেরা দেখলেই শুরু হয়ে যেত বিএনপি জামাত এটা করেছে ওটা করেছে। মানে তাকে যদি প্রশ্ন করা হতো থম করে যে আপনাকে কে জন্ম দিয়েছে, ঠাস করে বলে বিএনপি জামাত আমাকে জন্ম দিয়েছে, এই টাইপের ব্যক্তি। তিনি বলছেন ফখরুল সাহেবের পক্ষে তিনি আছেন, বিএনপির পক্ষে তিনি আছেন, বিএনপি যা বলেছে সত্য বলেছে, বিএনপির দাবি ঠিক আছে, মানে বিএনপির প্রশংসা তিনি পঞ্চম। শেখ হাসিনার এ যাবৎ যতগুলো অডিও লিক হয়েছে, একটা জায়গায় তিনি আওয়ামী লীগকে দায়ী, বিএনপিকে দায়ী করছেন না, বিএনপির নামটাই উচ্চারণ করছেন না। তার যত রাগ ক্ষোভ ডক্টর ইউনূস আর বিএনপি জামাত শিবিরের উপর, বিএনপি একেবারে সেখান থেকে বেঁচে গেছে। বুঝতে পারছেন কি হচ্ছে? আসলে বিএনপি আর আওয়ামী লীগ মুদ্রার এপিঠ হয়ে গেছে এখন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ।